হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেকচার নাম্বার 6। তো আজকের এই লেকচারটা আমরা তিনটে টপিক ডিসকাস করব। একটা হচ্ছে থ্রি কেসেস, দ্যাট মিন্স বেস্ট কেস, অ্যাভারেজ কেস, ওর্স্ট কেস, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, জানা দরকার। স্পেস কমপ্লেক্সিটি, ওকে, এটাও আমাদের জেনে রাখা দরকার। আর লাস্ট টপিক হুইচ ইজ এডিটি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওকে, বিকজ তোমরা যদি পিওয়াইকিউ খুলে দেখো, এডিটি দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ থেকে প্রচুর কোশ্চেন কিন্তু প্রতিবারই বা প্রায়ই জিজ্ঞাসা করা হয় ম্যাকআউটের তরফ থেকে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন আওয়ার স্টাডি। তো আমাদের এই লেকচারটা আমরা স্টার্ট করবো একটা গেম দিয়ে, ওকে। গেমের নাম কি? গেমের নাম হচ্ছে বিজিএমআই। নো, সরি, বিজিএমআই নয়, ফাইন্ড দ্য ট্রেজার, ওকে। সো এই গেমের রুল কি? গেমের রুল হচ্ছে সিম্পল ব্যাপার। আমার কাছে 7খানা কি রয়েছে? বক্স রয়েছে। উই হ্যাভ 7 বক্সেস। এই 7 বক্সেসের মধ্যে যে কোনো একটাতে আমার কি থাকতে পারে? আমার ট্রেজারটা থাকতে পারে, ওকে। হতে পারে 1-এ রয়েছে, হতে পারে 2-এ, হতে পারে 3-এ, হতে পারে 4-এ, হতে পারে 5-এ, হতে পারে 6-এ, বা হতে পারে 7-এ আমার ট্রেজারটা রয়েছে। নাও আই হ্যাভ টু ফাইন্ড দ্য ট্রেজার। তো এখানে কি হতে পারে? তিনটে সিচুয়েশন হতে পারে। কি কি? কেস 1 কি হবে? কেস 1 হতে পারে যে আমি এক একটা করে বক্স তো আমি খুলে খুলে দেখব। হতে পারে আমি প্রথম বক্সটা খুললাম, প্রথম বক্সে কি হলো? প্রথম বক্সেই আমি আমার ট্রেজারটা পেয়ে গেলাম। ফাউন্ড অ্যাট, তো কি লিখব? ফাউন্ড অ্যাট, ফাউন্ড অ্যাট ফার্স্ট বক্স, ওকে। ফাউন্ড অ্যাট ফার্স্ট বক্স, এটা হতে পারে যে প্রথম যে আমার যে বক্স, সেখানেই আমি আমার ট্রেজারটা পেয়ে গেলাম। তাহলে দেখো, আমাকে আর বেশি খাটতে হলো না। ভালো করে বুঝবে, আমি প্রথম যে বক্স সেটা খুলে দেখলাম, সেখানেই আমি আমার ট্রেজারটা পেয়ে গেলাম। তো এই যে কেসটা, কেস 1, এটা কি? এটা হচ্ছে সবচেয়ে ভালো কেস, বিকজ উই ডোন্ট হ্যাভ টু চেক দ্য আদার বক্সেস। আমি যদি একবার আমার প্রথম বক্সেই যদি আমার ট্রেজারটা পেয়ে যাই, দেন উই ডোন্ট হ্যাভ টু লুক দ্য আদার বক্সেস। এম আই রাইট? বোঝা গেছে? সো এই যে কেস, সেটাকে আমি বলতে পারি, কেস 1টাকে আমি বলতে পারি কি না, এটা হচ্ছে আমার বেস্ট কেস। ভালো করে গল্পটা বুঝবে, তাহলে তোমরা এই পরের টপিকটা বুঝতে পারবে, দ্যাট ইজ বেস্ট কেস কি, ওর্স্ট কেস কি, অ্যাভারেজ কেস কি, ওকে। তাহলে এটা হলো আমার বেস্ট কেস। নেক্সট যাব, কেস 2তে আমরা যাব। হতে পারে আমি প্রথম বক্সটা খুললাম, পেলাম না, তাহলে বক্স 1-এ ক্রস করে দিলাম। মানে ক্রস মিন্স উই ডিড নট ফাইন্ড দ্য ট্রেজার ইন বক্স 1। সিমিলারলি বক্স 2-তে খুঁজলাম, এখানেও পেলাম না। বক্স 3-তে খুঁজলাম, এখানেও ট্রেজারটা পেলাম না। বক্স 4-এ খুঁজলাম, এখানেও পেলাম না। বক্স 5-এ খুঁজলাম, পেলাম না। বক্স 6-এ খুঁজলাম, পেলাম না। সবচেয়ে লাস্ট যে বক্স, সেইখানে আমি কি করলাম? পেয়ে গেলাম। তো আমি কি বলবো? আমি বলবো যে ফাউন্ড অ্যাট, ফাউন্ড অ্যাট, ফাউন্ড অ্যাট লাস্ট বক্স, অ্যাট লাস্ট বক্স। তাহলে ভালো করে ভেবে দেখবে, এখানে আমাকে কি কম খাটতে হলো না বেশি খাটতে হলো? আমাকে বেশি খাটতে হলো। ওয়াই? বিকজ আমি প্রত্যেকটা বক্স দেখলাম, প্রত্যেকটা বক্স দেখলাম, প্রত্যেকটা বক্স চেক করে 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 লাস্ট অবধি আমাকে যেতে হলো, তারপরে গিয়ে আমি আমার ট্রেজারটা পেলাম। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো কি খারাপ? খারাপ। সবচেয়ে খারাপ একটা কেস, যে আমার যে ট্রেজারটা সেটা সবচেয়ে লাস্টে রয়েছে, আর আমি কি করছি? প্রত্যেকবার প্রত্যেকটা বক্স চেক করে 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 এগোচ্ছি।
এতে আমার টাইমও বেশি যাবে, আমার খাটুনিও বেশি হবে, রাইট? সো কেস 2 আমি কি বলতে পারি, এটা হচ্ছে ওর্স্ট কেস, এটা হচ্ছে ওর্স্ট কেস। ক্লিয়ার? কেন এটা ওর্স্ট কেস? বিকজ আমি প্রত্যেকটা বক্স চেক করতে 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 যাচ্ছি। ওকে, নেক্সট আমরা যেটা ডিসকাস করব কেস 3, সেটা হচ্ছে, আগেই বলে দিই নামটা, অ্যাভারেজ কেস। কেস 3 আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাভারেজ কেস। মানে হচ্ছে বক্সটা, মানে সরি ট্রেজারটা আমার প্রথম বক্সে নেই, আমার শেষ বক্সেও নেই। ট্রেজারটা আমার প্রথম বক্সে বা শেষ বক্সে থাকতেও পারে, নাও থাকতে পারে, এই মিডিলে মানে যে কোনো একটা বক্সে থাকার সম্ভাবনা। ওকে, 3, 4, 5, 2, 6, এই মিডিলের কোনো একটা বক্সে আমার ট্রেজারটা থাকার সম্ভাবনা রয়েছে। এই যে কেস, সেটাকে আমরা বলি অ্যাভারেজ কেস। এই যে কেস, এটাকে আমরা বলি অ্যাভারেজ কেস। বোঝা গেল? আরও ভালো করে বুঝবো একটা এক্সাম্পল দিলে। তো অ্যাভারেজ কেসকে আমরা, অ্যাভারেজ কেসের যে ফর্মুলা সেটা হচ্ছে সিগমা কস্ট ইন্টু প্রবাবিলিটি, কস্ট ইন্টু প্রবাবিলিটি, শর্টে লিখলাম পি। ব্যাপারটা কি, কস্ট কি বা প্রবাবিলিটি কি? কস্ট মানে হচ্ছে খাটুনি, মানে আমাকে কতবার খাটতে হচ্ছে, আমাকে কতগুলো বক্স চেক করে 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 এখানে যেতে হচ্ছে, সেটা হচ্ছে আমার কস্ট, সেটাই হচ্ছে আমার এখানে কস্ট। আর প্রবাবিলিটি বলতে কিসের প্রবাবিলিটি? এখানে প্রবাবিলিটি বলতে বোঝাচ্ছে যে ট্রেজারটা থাকার সম্ভাবনা। ট্রেজারটা দেখো ভালো করে বুঝবে, বক্স 1এও থাকতে পারে, বক্স 2এও থাকতে পারে, বক্স 3এও থাকতে পারে, বক্স 4এও, 5এও, 6এও, 7এও। দ্যাট মিন্স ট্রেজারটা প্রত্যেকটা বক্সে থাকার সম্ভাবনা কি? সেম। বুঝতে পারছো? দ্যাট মিন্স দ্য প্রবাবিলিটি of having the treasure at each box is equally likely, মানে প্রত্যেকটা বক্সে ট্রেজারটা থাকার যে প্রবাবিলিটি সেটা সেম। বক্স কতগুলো রয়েছে? বক্স রয়েছে আমার 7খানা। তাহলে এক একটা বক্সে আমার ট্রেজারটা থাকার প্রবাবিলিটি কত হবে? 1/7। বুঝতে পারছো? একটু বোঝার চেষ্টা করবে। ওকে, তো এক্সাম্পলে যাব। এখানে লিখেছি যে ট্রেজার ইন 7 বক্সেস, অ্যাজিউম দ্য ট্রেজার ইজ ইকুয়ালি লাইকলি। এই কথাটা একটু খেয়াল করবে। ইকুয়ালি লাইকলি মানে হচ্ছে প্রত্যেকটা বক্সে ট্রেজারটা থাকার সম্ভাবনা সেম, প্রবাবিলিটি সেম। অ্যাজিউম দ্য ট্রেজার ইজ ইকুয়ালি লাইকলি টু বি ইন এনি অফ দ্য 7 বক্সেস। এনি অফ দ্য 7 বক্সেস মানে যে কোনো একটা বক্সে থাকতে পারে। প্রবাবিলিটি অফ ট্রেজার ইন এনি বক্স ইজ 1/7, যেটা আমি আগের স্লাইডে বললাম যে যে কোনো একটা বক্সে, যে কোনো বক্সে, বক্স 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 1 হতে পারে, যে কোনো বক্সে ট্রেজারটা থাকার সম্ভাবনা হচ্ছে 1/7। কেন 1/7 কেন হলো? বিকজ 7খানা আমার কাছে বক্স রয়েছে, 7খানার মধ্যে একখানাতে তো থাকবে। আউট অফ 7 বক্স there is a chance that at least one box will contain the treasure. So probability কি হয়ে যাবে? টোটাল কেস ডিভাইডেড বাই ফেভারেবল কেস ডিভাইডেড বাই টোটাল কেস, দ্যাট ইজ 1/7। বোঝা গেছে? চলো, তো এখানে আমি ছক করে নিয়েছি। বক্স কস্ট মানে কি, যে কতগুলো বক্স আমি ওপেন করলাম, ভালো করে বুঝবে। কস্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, আমরা ফর্মুলাতেও দেখেছিলাম যে অ্যাভারেজ কেসের যে ফর্মুলা হয়, এটা কিন্তু শুধু এই এক্সাম্পলের জন্য নয়, মানে যে কোনো এক্সাম্পলের জন্য আমরা আগে গিয়েও দেখব, যখন অন্যান্য আমরা অ্যালগোরিদম শিখব সেখানেও আমরা অ্যাভারেজ কেস দেখব। তো অ্যাভারেজ কেসের যে ফর্মুলা সেটা অ্যাকচুয়ালি এটা, আমি ওই জন্য লিখেছি কি জেনারেল অ্যাভারেজ কেস ফর্মুলা।
সেটাই অ্যাকচুয়ালি হয় সামেশন অফ কস্ট ইন্টু প্রবাবিলিটি। ওকে, বাট এই যে আমাদের এক্সাম্পল, সেখানে কস্ট মানে কি? সেখানে কস্ট মানে হচ্ছে আমি কতগুলো বক্স ওপেন করেছি, নাম্বার অফ বক্স ওপেনড। ওকে, তো আমি যখন বক্স 1টা চেক করব, তাহলে তখন আমি কতগুলো বক্স ওপেন করেছি? একখানা। তাহলে প্রবাবিলিটি এর কত? বক্স 1এতে ট্রেজারটা থাকার প্রবাবিলিটি 1/7। তাহলে কস্ট ইন্টু প্রবাবিলিটি করলে কত হবে? 1/7। সিমিলারলি আমি যখন আমি ধরো এখান দিয়ে স্টার্ট করেছিলাম, এবার আমি এখন এখানে রয়েছি। তো আমি যখন এখানে রয়েছি তখন আমি কতগুলো বক্স ওপেন করে নিয়েছি? তখন আমি বক্স 1 আর বক্স 2 দুটোই ওপেন করে নিয়েছি। তাহলে নাম্বার অফ বক্স ওপেন কত হবে? 2 হয়ে যাবে। আর বক্স 2তে ট্রেজারটা থাকার প্রবাবিলিটি কত? 1/7। তাহলে দুটোকে মাল্টিপ্লাই করে দাও, কস্ট ইন্টু প্রবাবিলিটি। ওকে, কেন কস্ট ইন্টু প্রবাবিলিটি করছি? বিকজ ফর্মুলাতে আমার রয়েছে যে কস্ট ইন্টু প্রবাবিলিটি করে যেটা আসবে সেইগুলোর সাম বার করতে হবে, রাইট? আর একবার দেখিয়ে দিচ্ছি, কস্ট ইন্টু প্রবাবিলিটি করে তার সামটা বার করতে হবে, তার সামেশন করতে হবে। এভাবে প্রত্যেকটা বক্সে আমরা কি করলাম? কস্ট প্রবাবিলিটি বার করতে করতে আমরা লাস্ট বক্স অবধি পৌঁছলাম। তো লাস্ট বক্সেরও একই কেস। লাস্ট বক্স অবধি যদি আমি পৌঁছে যাই, তার মানে আমি কতগুলো বক্স ওপেন করে ফেলেছি? 1 2 3 4 5 6 7, 7খানা বক্সই আমি ওপেন করে ফেলেছি। আর বক্স 7-এর প্রবাবিলিটি কত হবে? 1/7। তাহলে 7 ইন্টু 1/7 করো। তাহলে এবার এইগুলো যেগুলো পেলাম, কস্ট ইন্টু প্রবাবিলিটি যেগুলো পেলাম, সেগুলো কি করবে? অ্যাড করবে, প্রত্যেকটা অ্যাড করবে। 1 ইন্টু 1/7 প্লাস 2 ইন্টু 1/7 প্লাস 3 ইন্টু 1/7 করলে কত হবে? করলে হবে তোমার 4। তার মানে অ্যাভারেজ কেস কি হচ্ছে? অ্যাভারেজ কেস হচ্ছে হতে পারে এই 4 নম্বর যে বক্স রয়েছে সেখানে আমি আমার ট্রেজারটা পেতে পারি। তাহলে কি বুঝলাম? বুঝলাম এটাই যে এটাকে একটু অ্যালগোরিদমের সাথে রিলেট করি, যে যখন আমাদের কাছে ইন ফিউচারে কোনো অ্যালগোরিদম আসবে, যখন আমরা সর্টিং পড়ব, সার্চিং পড়ব, প্রত্যেকটা অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা 3টে কেস মানে ওর্স্ট কেস, বেস্ট কেস, অ্যাভারেজ কেস নিয়ে ডিল করব। ওকে, এই যে এক্সাম্পল নিলাম, সেইখানে আমরা কি দেখলাম? যে বেস্ট কেস হচ্ছে যে প্রথম যে বক্স সেখানেই আমি আমার ট্রেজারটা পেয়ে যাব। ওর্স্ট কেস কি? যে লাস্ট যে বক্স সেখানে আমি আমার ট্রেজারটা পাবো। আর অ্যাভারেজ কেস হচ্ছে যে হতে পারে এই 4 নম্বর যে বক্স সেইখানে আমি আমার ট্রেজারটা পাবো। সিমিলারলি এই রকমভাবেই আমরা প্রত্যেকটা অ্যালগোরিদমের ক্ষেত্রে এইভাবেই অ্যানালিসিস করি যে ওর্স্ট কেস কী, বেস্ট কেস কী, অ্যাভারেজ কেস কী। সেগুলো যখন আমরা ওই অ্যালগোরিদমগুলো নিয়ে পড়বো ডিটেলে, তখন আরও ভালো করে মাথায় ঢুকবে। বোঝা গেছে? সো আজকে যতটুকুনি আমি বোঝালাম, এই 3টে কেস যদি ভালো করে বুঝে যাও, কনসেপ্টটা যদি বুঝে যাও যে আমরা কি করতে চলেছি ইন ফিউচারে, তাহলে এনাফ। ওকে, বিকজ এইগুলো নিয়েই হচ্ছে আমাদের পুরো সাবজেক্টটা। ওকে, সো এইগুলো যদি তুমি এখন একটু একটু করে বুঝে যাও, বাকি তোমার 90% এইগুলো নিয়েই তোমাকে ডিল করতে হবে, তখন আরও ভালো করে বুঝতে পারবে। আশা করি বুঝেছো। তাও নেক্সট আমরা ডেফিনেশনে যাব। লেটস সিম্পলিফাই মোর। বেস্ট কেসের ডেফিনেশন কি? বেস্ট কেস ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম or minimum number of operation an algorithm takes to complete its execution for any valid input size n। মানে বেস্ট কেস হচ্ছে সেই মিনিমাম অ্যামাউন্ট অফ টাইমকে বা মিনিমাম নাম্বার অফ অপারেশনকে বোঝাচ্ছে, যেটা কি করে একটা অ্যালগোরিদম যেই টাইমটা নেয় বা যেই অ্যামাউন্ট অফ অপারেশনগুলো নেয় কোনো একটা টাস্ককে কমপ্লিট করার জন্য। বোঝা গেল এটার ডেফিনেশন। ইট রিপ্রেজেন্টস দ্য মোস্ট ফেভারেবল ইনপুট। আমরা সবসময় কী চাইব? আমরা সবসময় বেস্ট হোক এটাই চাইব। তাই লিখেছি কি ইট রিপ্রেজেন্টস দ্য মোস্ট ফেভারেবল ইনপুট। ফেভারেবল মিন্স যেটা আমরা চাই।
অ্যাভারেজ কেস আমি বললাম যে ইট ইজ এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ টাইম, এটা হচ্ছে এক্সপেকটেশন। অ্যাভারেজ কেস অলওয়েজ ডিল উইথ এক্সপেকটেশন, যে হতে পারে, এইটা হতে পারে, এক্সপেকটেশন। আমি এক্সপেক্ট করলাম যে আমার অ্যাভারেজ মার্কস এক্সামে 80 আসতে পারে, ওকে, আউট অফ 100, তাহলে এটা আমার এক্সপেকটেশন। সিমিলারলি অ্যাভারেজ কেস কি? অ্যাভারেজ কেস হচ্ছে একটা বলতে পারো প্রবাবিলিটি বা এক্সপেকটেশন যে এটা হতে পারে। তো অ্যাভারেজ কেস ইজ দ্য এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ টাইম or expected number of operation an algorithm takes to complete its execution over all possible inputs of size n, assuming a given probability distribution. Often all inputs are equally likely. ব্যাপারটা আমি বলে দিচ্ছি কি বোঝাচ্ছে। আমি যেটা বাংলায় বললাম সেটারই হচ্ছে এখানে ডেফিনেশন ওয়াইজ লেখা আছে, তোমরা পড়তে পারো। বাংলায় কি বললাম, যে অ্যাভারেজ কেস সবসময় একটা এক্সপেকটেশনের সাথে চলে, যে হতে পারে এটা আমার মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম এটা লাগতে পারে। তো ওই যে প্রবাবিলিটি, ওই যে এক্সপেকটেশন, সেটাই হচ্ছে কি আমার অ্যাভারেজ কেস। ওকে, ইট রিপ্রেজেন্টস দ্য টিপিক্যাল পারফরমেন্স। টিপিক্যাল কথার মানে কি? টিপিক্যাল মানে হতে পারে এরকম, ঠিক আছে। ওর্স্ট কেস কি? ওর্স্ট কেস হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম or maximum number of operation an algorithm takes to complete its execution for any valid input of size n. It represents the least favorable input. মানে worst case হচ্ছে সবচেয়ে বাজে কেস। মানে ধরো আমি বললাম যে আমার একটা কাজ আছে, সেই কাজটা মিনিমাম আমি 5 দিনে কমপ্লিট করতে পারবো। মিনিমাম আমি ওই কাজটা 5 দিনে কমপ্লিট করতে পারবো। তাহলে এই যে মিনিমাম বললাম সেটা হচ্ছে আমার বেস্ট কেস। মোটামুটি আমি যদি বলি মোটামুটি 7 দিনে আমি কমপ্লিট করে দিতে পারবো। তাহলে মোটামুটি এই যে কথাটা বললাম, মোটামুটি 7 দিনে কমপ্লিট করে দিতে পারবো কাজটা, এটা হচ্ছে আমার অ্যাভারেজ কেস। আর ওর্স্ট কেস কি? আমি যদি কাউকে বলি যে না আমার তো এখন প্রচুর বিজি শিডিউল, তো কাজটা আমি তোমার ধরেই চলো যে 10 দিনের আগে আমি করতে পারবো না। তার মানে এই যে আমি বললাম যে 10 দিনটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম লাগবে ওই কাজটা কমপ্লিট করতে, তাহলে এই যে 10 দিন সেটা হচ্ছে ওর্স্ট কেস। বোঝা গেল? ক্লিয়ার? সো ডেফিনেশন পড়বে, 3টে ডেফিনেশন 1 মার্কে আসতে পারে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। ওকে, নেক্সট টপিক আমাদের। তো এবারে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। ওকে, স্পেস কমপ্লেক্সিটি কি? স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ মেমোরি ইউজড বাই অ্যান অ্যালগোরিদম ডিউরিং ইটস এক্সিকিউশন অ্যাজ দ্য ইনপুট সাইজ ইনক্রিজেস। আমরা টাইম কমপ্লেক্সিটির বেলায় দেখেছিলাম যে ইনপুট সাইজ যত গ্রো করে রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদম তত চেঞ্জ হয়, রাইট, ইনক্রিজ হয়। সিমিলারলি স্পেস কমপ্লেক্সিটিও কি? স্পেস কমপ্লেক্সিটিও একটা অ্যালগোরিদমের পারফরমেন্স মেজার করার একটা উপায়, যেটা দিয়ে আমরা কি মেজার করি? যেটা দিয়ে আমরা মেজার করি যে একটা অ্যালগোরিদমের কতটা অ্যামাউন্ট অফ মেমোরি দরকার। মেমোরি বলতে আমি এখানে মেন মেমোরির কথা বলছি। মেন মেমোরি মানে আমি র্যামের কথা বলছি, RAM, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, সো স্পেস কমপ্লেক্সিটি এটাই ডিটারমাইন করে যে একটা অ্যালগোরিদমের কতটা মেমোরি দরকার। বোঝা গেছে? সিম্পলভাবে বললাম। নাও কোয়েশ্চেন ইজ ওয়াই ডু উই নিড স্পেস কমপ্লেক্সিটি? স্পেস কমপ্লেক্সিটি দরকার কেন বার করা? বিকজ এভরি প্রোগ্রাম নিডস মেমোরি ফর স্টোরিং ভেরিয়েবল। আমি যদি লিখি এরকম যে আমি যদি এরকম লিখি ইন্ট a ইকুয়াল টু 5, বা শুধু ইন্ট এই লিখলাম, তাহলে এই যে ইন্টিজার এটাকে কি করতে হবে? এই ইন্টিজারটাকে আমি কি করলাম? আপাতত ডিক্লেয়ার করলাম, রাইট? সো তাতে কি হবে? আমার মেমোরির মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পোর্শন, দ্যাট মিন্স 4 বাইট, টিপিক্যালি 4 বাইট কী হবে? এই ভেরিয়েবলটার জন্য অ্যালট হয়ে যাবে আমার মেমোরিতে, দ্যাট ইজ মেন মেমোরিতে, মানে র্যামে।
ওকে, আমি যদি ইনপুট স্টোর করতে চাই, ইউজারের থেকে আমি ইনপুট নিতে চাই, সেটাও আমাকে স্টোর করে রাখার জন্য মেমোরির হেল্প লাগবে। আমি যদি আউটপুটকে স্টোর করতে চাই, সেখানেও মেমোরির হেল্প লাগবে। ফাংশন কল করতে চাই যদি, আমরা স্ট্যাকে দেখব, স্ট্যাকে মানে রিকারশানে দেখব। ওকে, ফাংশন কল যখন আমরা করব রিকারশানে, স্ট্যাকের পরেই যখন রিকারশন পড়ব, তখন আমরা দেখব ফাংশন কলে কি করে মেমোরি লাগছে। ওকে, টেম্পোরারি ভেরিয়েবল যখন আমরা স্টোর করি, আমরা আগেই এই লেকচারেই দেখব টেম্পোরারি ভেরিয়েবল সম্বন্ধে, সেখানেও মেমোরি হেল্প লাগে। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, লিঙ্ক লিস্ট পড়ানোর আগে তোমাদের পড়ানো হবে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ওকে, হয়তো তোমরা সেকেন্ড সেমিস্টারেও পড়েছিলে, তাও বলে দিলাম যে লিঙ্ক লিস্ট পড়ার আগে আমরা প্রি রিকুইজিট হিসাবে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পড়ব। তো সেখানেও আমরা দেখব কি করে মেমোরির আমরা ইউজ করি। তো যে কোনো অ্যালগোরিদম লিখতে গেলেই ডিরেক্টলি ইনডিরেক্টলি তোমার মেমোরির তো হেল্প লাগবেই, রাইট? তো স্পেস কমপ্লেক্সিটি এটাই ডিটারমাইন করে যে একটা অ্যালগোরিদমের কতটা মেমোরি দরকার। বোঝা গেছে? স্পেস কমপ্লেক্সিটিকে আমরা এভাবে লিখতে পারি ফর্মুলার আকারে স্পেস কমপ্লেক্সিটি ইকুয়াল টু ফিক্সড স্পেস প্লাস ভেরিয়েবল স্পেস। ফিক্সড স্পেস কি, ভেরিয়েবল স্পেস কি ডিসকাস করছি। ওকে, তার আগে এই ফর্মুলাটা আমি বলে দিলাম যে স্পেস কমপ্লেক্সিটি আমরা দুটো স্পেসের অ্যাডিশন হিসেবে আমরা বার করি, একটা হচ্ছে ফিক্সড স্পেস, একটা হচ্ছে ভেরিয়েবল স্পেস। স্পেস কমপ্লেক্সিটিকে আমরা এস এন দিয়ে দেখাই, ক্যাপিটাল এস ব্র্যাকেটে হচ্ছে এন, এস ফর স্পেস আর স্মল এন ফর ইনপুট সাইজ। ক্যাপিটাল সি মানে হচ্ছে ফিক্সড স্পেসকে বোঝায়, আর ভেরিয়েবল স্পেসকে আমরা এফ এন দিয়ে দেখাই। Now, what is fixed space? Fixed space does not depend on input size. মানে এরা ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে না। ইট ইনক্লুডস প্রোগ্রাম ইনস্ট্রাকশন, কনস্ট্যান্টস, ফিক্সড ভেরিয়েবলস, সিম্পল ভেরিয়েবলস যেমন ইন্টিজার, ক্যার, ফ্লোট। মানে ধরো তুমি একটা প্রোগ্রাম লিখলে, প্রোগ্রামে তুমি লিখলে ইন্টিজার এ বি সি। এখন আমি যখন ইন্টিজার এ বি সি লিখলাম, তখন আমরা জানি যে ইন্টিজারের জন্য, সাপোজ ইন্টিজার এ, ইন্টিজারের জন্য আমাদের টিপিক্যালি 4 বাইটই অ্যালোকেট হবে, 4 বাইট অ্যালোকেট হয়ে যায় ফর ইন্টিজার। তো আমি যাই করি না কেন এই 4 বাইটই আমার লাগবে। ওকে, তার মানে এই যে আমি লিখলাম ইন্টিজার এ বি সি, এরা ইনপুট সাইজের উপর ডিপেন্ড করছে না। প্রোগ্রামের ইনপুট যাই হয়ে যাক না কেন, এরা 4 বাইটই নেবে, এর বেশিও না এর কমও না। দ্যাট মিন্স এরা কনস্ট্যান্ট স্পেসই নেবে, এদের যে স্পেস অ্যালোকেশন সেটা কনস্ট্যান্টই হবে। এরা এক্সট্রা বেশিও নেবে না কমও নেবে না, 4 বাইটই নেবে এরা, বিকজ আমি ইন্টিজার বলেছি। সিমিলারলি যদি ফ্লোট হতো ইন্টিজারের জায়গায়, তারাও 4 বাইটই নিত। যদি ডাবল হতো 8 বাইট নিত। ওকে, so memory remains same whether n equal to 10 or n equal to this. n যাই হোক না কেন, 1 লাখ হোক 10 হোক, মেমোরি স্পেস এরা কি করবে, সেমই নেবে, যেটা হচ্ছে কি 4 বাইট। আর যখনই এরা কনস্ট্যান্ট স্পেস নেবে, যখনই এরা ফিক্সড স্পেস নেবে, তার স্পেস কমপ্লেক্সিটিকে আমরা লিখি এভাবে, বিগো অফ 1। যেরকম আমরা টাইম কমপ্লেক্সিটিতেও করতাম, যখন কোনো কনস্ট্যান্ট আসতো, যাই কনস্ট্যান্ট আসুক না কেন সেটাকে আমরা বিগো অফ 1 দিয়েই লিখতাম। সিমিলারলি ফিক্সড স্পেসেও যাই আসুক না কেন, 4 বাইট হোক 8 বাইট হোক, ওকে, সেটাকে আমরা বিগো অফ 1 দিয়েই লিখি। ঠান্ডা মাথায় একটু ভাববে, আমার কথাগুলো শুনবে, তাহলে বুঝবে। এবারে আমরা দেখব হচ্ছে ভেরিয়েবল স্পেস। ওকে, ভেরিয়েবল স্পেস ব্যাপারটা কি? দেখো, ফিক্সড যে স্পেস সেটা তোমার ইনপুট সাইজের উপর ডিপেন্ড করতো না, রাইট? ডাজ নট ডিপেন্ড অন ইনপুট সাইজ। তাহলে ভেরিয়েবল স্পেস কী হবে? ভেরিয়েবল স্পেস উল্টোটা হবে, মানে ইনপুট সাইজের সাথে সাথে
চেঞ্জ হবে। ইট ইনক্লুডস অ্যারেজ, লিঙ্ক লিস্ট, ট্রিজ, কিউজ, ডাইনামিক মেমোরি, রিকারশন স্ট্যাক। এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে ইনপুট সাইজ যত গ্রো করবে, এদের ক্ষেত্রে ইনপুট সাইজ যত গ্রো করবে, ঠিক আছে, ভেরিয়েবল স্পেস তত মানে স্পেস তত চেঞ্জ হবে। সাপোজ এই অ্যারেটা তোমরা জাস্ট এই লেকচারের ঠিক পরের যে লেকচারটা আসতে চলেছে সেটা অ্যারের উপরই হতে চলেছে, সেটা আমি নয়, তোমাদের আর একজন যে ডিএসএ মেন্টর রয়েছে সায়ন বলে, ও কিন্তু খুব ভালোভাবে তোমাদের এক্সপ্লেন করবে। তাও আমি জাস্ট আজকের লেকচারে বোঝার জন্য বলে দিই, অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার মানে যে একটা এলিমেন্ট, তার আগে একটা এলিমেন্ট থাকবে, তার পরে একটা এলিমেন্ট থাকবে সিকুয়েন্সিয়ালি। তো অ্যারেকে আমরা এভাবে ডিক্লেয়ার করি যে অ্যারে, তার আগে কি দিই আমরা, ডেটা টাইপ সাপোজ ইন্টিজার, আর অ্যারের ব্র্যাকেটে আমরা সাইজটাকে দিই, যে অ্যারেটা কত সাইজের হবে। পুরো ব্যাপারটা তোমরা এখানে আমি বলছি পরের লেকচারে জানতে পারবে, তাও আমি জাস্ট একটা সিনপসিস দিয়ে ছেড়ে দিচ্ছি। তো সাপোজ অ্যারের সাইজ হচ্ছে এন কি, যে কোনো একটা ইন্টিজার, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, হোয়াট এভার। ওকে, অ্যারের সাইজ হচ্ছে সাপোজ এন। এবার অ্যারের সাইজ বলতে কি বোঝাচ্ছে, যে অ্যারেটায় কতগুলো ব্লক রয়েছে, কতগুলো মেমোরি ব্লক রয়েছে, সেটা হচ্ছে অ্যারের সাইজকে ডিনোট করছে। অ্যারের সাইজ এখন এন, তার মানে অ্যারেটায় এখন 1টা 2টো এরম করে করে, বা 3টে এরম করে করে, ডট ডট দিয়ে দেখাচ্ছি, ডট ডট এরম করে করে টোটাল এনখানা ব্লক রয়েছে। এই ব্লকগুলো অবভিয়াসলি গাছে তো থাকবে না, অবভিয়াসলি মেন মেমোরির মধ্যেই থাকবে। এবার মেন মেমোরিতে আমরা জানি যে মেন মেমোরি ইটসেলফ কতগুলো সেলে ডিভাইড করা থাকে। মেন মেমোরি কতগুলো সেলে এরকম কি থাকে, ডট ডট দিয়ে দেখালাম, ডিভাইড করা থাকে। এটা কি, এটা আমার এম মিনস মেন মেমোরি। এই প্রত্যেকটা সেলের একটা করে কি থাকে, প্রত্যেকটা সেলের একটা করে অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা সেলের একটা করে কি থাকে, অ্যাড্রেস থাকে। এখন অ্যারে হচ্ছে এমন একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে প্রত্যেকটা মেমোরি ব্লকে সেম ডেটা টাইপ থাকবে। মানে আমি এখন লিখেছি যে এই যে অ্যারে, যার সাইজ হচ্ছে এন, তার ডেটা টাইপ কি, ইন্টিজার। মানে এখন আমার এই এনখানা ব্লকে ইন্টিজারই থাকবে, 1 2 3 4 5। কিন্তু আমি ইন্টিজার আর ফ্লোটকে একসাথে রাখতে পারবো না। মানে আমি যদি এখানে 1 আর এখানে 3.2কে রাখতে চাই, সেটা কি দেখাবে, এরর দেখাবে। কেন দেখাবে, বিকজ অ্যারে ইটসেলফ হচ্ছে একটা এমন ডেটা স্ট্রাকচার যেটা লিনিয়ার হতে হবে, আর প্রত্যেকটা মেমোরি ব্লকে সেম ডেটাই থাকতে হবে, যেটা দিয়ে আমি ডিক্লেয়ার করেছি। এখন অ্যারের আর একটা স্পেশালিটি আছে, যে প্রত্যেকটা মেমোরি ব্লকের যে অ্যাড্রেস, সেটা কন্টিগুয়াস হয়। কন্টিগুয়াস মানে পরপর মানে সাপোজ এই যে প্রথম যে মেমোরি ব্লক, তার অ্যাড্রেস হচ্ছে 100। যদিও অ্যাড্রেস কিন্তু এইভাবে হয় না, অ্যাড্রেস হেক্সাডেসিমালে হয়, তাও বোঝার সুবিধার জন্য আমি ধরে নিলাম যে প্রথম যে মেমোরি ব্লক তার অ্যাড্রেস হচ্ছে 100। ওকে, অ্যাড্রেস। এখন আমরা এই যে অ্যারেটাকে ডিক্লেয়ার করেছি, তার ডেটা টাইপ কি, ইন্টিজার। এখন আমরা জানি যে একটা ইন্টিজার 4 বাইট নেয়। একটা ইন্টিজার কতগুলো বাইট নেয়, ইন্টিজার টিপিক্যালি 4 বাইট নেয়, 4 বাইট নেয়। তাহলে এটা হচ্ছে 100। তাহলে পরেরটার অ্যাড্রেস কি হবে, পরেরটার অ্যাড্রেস হবে 100 + 4 মানে 104। তারপরেরটার কি হবে, তারপরেরটার হবে 108। এরকম চলতে থাকবে। ওকে, তাহলে মেন কথা কি, মেন কথা হচ্ছে যে অ্যারের সাইজ যত বাড়বে তত বেশি আমার মেমোরি ব্লকও অ্যালোকেট হয়ে যাবে।
তত বেশি আমার মেমোরিও লাগবে, স্পেসও লাগবে তত বেশি। বোঝা গেছে? সেটাই লিখেছি যে ইফ এন ইনক্রিজেস মেমোরি ইনক্রিজেস। তাহলে এনটা একটা ভেরিয়েবল, আমি জানি না এন যা খুশি হতে পারে, তাহলে ভেরিয়েবল স্পেসকে আমরা কীভাবে লিখবো? বিগ ও অফ এন। ক্লিয়ার? এই ক্ষেত্রে অন্যান্য হতে পারে, এন স্কোয়ারও হতে পারে, এন লগ এনও হতে পারে। এই ক্ষেত্রে কি হবে? বিগ ও অফ এন। এনটা কি? একটা ভেরিয়েবল, তাই এটার নাম ভেরিয়েবল স্পেস। এগেন আই এম সেইং যে শুধুমাত্র বিগ অফ এন মানেই হচ্ছে ভেরিয়েবল স্পেস নয়, এটা হচ্ছে এই এক্সাম্পলের ক্ষেত্রে, ইন দিস এক্সাম্পল। বোঝা গেল? টোটাল স্পেস আমরা কিভাবে বার করি? টোটাল স্পেস হচ্ছে ফিক্সড স্পেস প্লাস ভেরিয়েবল স্পেস, দুটোকে যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে টোটাল স্পেস। সাপোজ একটা ইন্টিজার নিয়েছি, ইন্টিজার টেম্প বলে একটা ইন্টিজার, আর ইন্টিজার অ্যারে অফ এন বলে একটা অ্যারে নিয়েছি। তাহলে ফিক্সড স্পেসকে দেখো, টেম্পটা কোনো ইনপুটের উপর ডিপেন্ড করছে না। দ্যাট মিনস তুমি ইনপুট সাইজ যাই নিয়ে নাও না কেন, টেম্প অলওয়েজ 4/t নেবে, বিকজ এটা ইন্টিজার, এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। আচ্ছা, আমি একটু বলে রাখি যে ডেটা টাইপ বা লুপ যা যা রয়েছে প্রি রিকুইজিট, যেগুলো জানার দরকার সেগুলো প্রি রিকুইজিট ভিডিওতে তোমরা মডিউল 1-এর একদম শুরুতে, ইন্ট্রোডাকশনেরও শুরুতে দেখতে পেয়ে যাবে। ওকে, ওয়েবসাইটেই আমাদের। ওকে, ভেরিয়েবল স্পেস কী হবে? দেখো, অ্যারে অফ এন এটা হচ্ছে আমার ভেরিয়েবল স্পেস। কেন? বিকজ অ্যাজ দ্য সাইজ অফ অ্যারে ডিপেন্ডস অন ইনপুট সাইজ এন। এনের সাইজ যত বাড়বে অ্যারের সাইজও তত বাড়বে। সো টোটাল স্পেস কী হবে? দেখো, ফিক্সড স্পেসকে আমরা বিগ অফ 1 বলি, আর ভেরিয়েবল স্পেসকে আমরা বিগ অফ এন বলি। তো কনস্ট্যান্টটাকে ইগনোর করলে কি হবে? বিগ অফ এন। আমরা তো তাই করি, কনস্ট্যান্টকে কী করি? ইগনোর করি। তাহলে পড়ে থাকবে কে? বিগ অফ এন। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা এই জিনিসটাকে একটু ডিটেলে বুঝবো অক্সিলিয়ারি স্পেস একটা প্রোগ্রাম দিয়ে। নাও প্রোগ্রামের কথা যখন এলো তখন ভিএস কোডের কথা আসবে না তা হতে পারে? আশা করি তোমরা জানো ভিএস কোড কি। ভিএস কোড হচ্ছে একটা কোড এডিটর, ওকে, যেখানে আমরা পরের লেকচারগুলোতে ইন ডেপথ, ওকে, প্রোগ্রাম লিখবো, রান করব। তার আগে আমি চাইছি যে আজকের এই লেকচারটা দিয়েই হয়ে যাক না একটু শুরু ভিএস কোডে আমাদের জার্নি। ওকে, সো যারা ওয়েট করছিলে যে ভিএস কোড কবে হবে কবে হবে, চলো আজকেই ভিএস কোড ওটা স্টার্ট করছি। সো চলো, তার আগে আচ্ছা ভিএস কোডে আমরা প্রোগ্রামটা লিখবো, তার আগে আমি একটু হোয়াইট বোর্ডে তোমাদের বুঝিয়ে দেবো যে প্রোগ্রামটা কী প্রোগ্রাম লিখবো আমরা, বা অক্সিলিয়ারি স্পেসের সাথে তার সম্পর্কটা কী। ঠিক আছে, তারপরে আমরা প্রোগ্রামটা বোঝার পরে আমরা ভিএস কোডে প্রোগ্রাম লিখবো, কীভাবে লিখতে হয়, কী করে ফোল্ডার বানাতে হয়, ফাইল কী করে ভিএস কোডে ক্রিয়েট করতে হয়, সব কিছু আমরা ডিটেলে দেখব। ওকে, সো চলো স্টার্ট করা যাক। যে প্রোগ্রামটা করব তার আগে আমাদের যে আইডিয়াটা থাকা উচিত সেটা হচ্ছে পয়েন্টারের। ওকে, সো পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা স্টোর করে কি? অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে কে করে? স্টোর করে কে? না পয়েন্টার। ওকে, বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। পয়েন্টারকে আমরা কিভাবে ডিক্লেয়ার করি? ধরো একটা ভেরিয়েবল রয়েছে ইন্টিজার এ ইকুয়াল টু 20। ওকে, সো কী হলো যে মেমোরির মধ্যে একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো এ, যার মধ্যে আমি অ্যাসাইন করলাম 20কে, রাইট? এবার এ যে ভেরিয়েবলটা তার একটা নিজস্ব অ্যাড্রেস রয়েছে, সাপোজ 100। সাপোজ ধরে নেওয়া যাক যে এই যে ভেরিয়েবলটা, এই যে ভেরিয়েবলটা তার অ্যাড্রেস হচ্ছে 100, তার ভিতরে রয়েছে হচ্ছে 20। দুটো আলাদা জিনিস। 100টা হচ্ছে এর অ্যাড্রেস, 20টা হচ্ছে এর ভিতরে কি রয়েছে সেটা। বোঝা গেছে? এবারে আমি পয়েন্টার ডিক্লেয়ার করছি যে ইন্টিজার স্টার পি। পয়েন্টার ভেরিয়েবলটার নাম দিলাম পি, আর এটা যে পয়েন্টার ভেরিয়েবল সেটা বোঝানোর জন্য, সেটাকে ডিক্লেয়ার করার জন্য আমরা অ্যাস্টেরিস্ক দিই, যেটাকে আমরা এই স্টার চিহ্নও বলি। ওকে, তো স্টার পি। আর এই যে ভেরিয়েবলটা, এই যে পয়েন্টার ভেরিয়েবলটা কার অ্যাড্রেস স্টোর করবে?
অন্য একটা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করবে। ভালো করে বুঝবে, এই যে পয়েন্টার ভেরিয়েবলটা অন্য একটা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করবে, তাই এর যে ডেটা টাইপ সেটাও কি ইন্টিজারই হলো। কেন? বিকজ এ যেটা স্টোর করবে সেটা হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস। ওকে, তো এর মধ্যে আমি কি দেবো? অ্যাম্বারসেন্ট অফ এ। না, হোয়াট ডাজ ইট মিন? এই যে অ্যান্ডের মতো লিখলাম, এটাকে কি বলে? অ্যাম্বারসেন্ট, অ্যাড্রেস অপারেটর। ওকে, অ্যাড্রেস অপারেটরের কাজ হচ্ছে, এটাকে এইভাবে রিড করো যে পয়েন্টার পি ভেরিয়েবল রয়েছে, এর কাজ কি? অ্যাড্রেস স্টোর করা। কার অ্যাড্রেস স্টোর করবে? অ্যাড্রেস অফ এ। এটাকে এভাবে রিড করো মনে মনে। পয়েন্টার পি ভেরিয়েবল রয়েছে, তার মধ্যে কি আমি কি অ্যাসাইন করছি? এ যে ভেরিয়েবল তার অ্যাড্রেস, এটাকে আমরা বলি অ্যাড্রেস অপারেটর। ওকে, অ্যাড্রেস অপারেটর। তাহলে কি হলো? যে পি যে পয়েন্টার যে ভেরিয়েবল, তার মধ্যে এর যে অ্যাড্রেস মানে 100 স্টোর হবে, 20 নয়, এর অ্যাড্রেস স্টোর হবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, বেশ। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। কি ব্যাপার? সাপোজ আরেকবার আমি কেন মুছলাম জানি না, যাই হোক, ইন্টিজার ইকুয়াল টু 20, ইন্টিজার স্টার পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ। ওকে, তার মানে এ যে ভেরিয়েবল তার মধ্যে 20 রয়েছে, এর অ্যাড্রেস হচ্ছে 100, আর পি যে ভেরিয়েবল তার মধ্যে 100 রয়েছে। এবার আমি যদি এরকম লিখি যে স্টার পি মানে হচ্ছে ভালো করে বুঝবে, স্টার পি মানে হচ্ছে, আমি যদি শুধু স্টার পি লিখি এটার মানে হচ্ছে যে পি যে পয়েন্টার, ভালো করে শুনবে, পি যে পয়েন্টার সে যে অ্যাড্রেস স্টোর করছে, পি যে পয়েন্টারটা রয়েছে সে যে অ্যাড্রেসটা স্টোর করছে সেই অ্যাড্রেসে যাও। পি যে অ্যাড্রেস স্টোর করছে সেই অ্যাড্রেসে যাও, সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা রয়েছে সেটা আমাকে এনে দাও। এটার মানে এটাই যে পি যে পয়েন্টারটা রয়েছে সেই মানে পি পয়েন্টারের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে যাও, সেই অ্যাড্রেসের যে ভ্যালুটা রয়েছে সেটা আমাকে এনে দাও। এটাকে আমরা বলি ডি রেফারেন্স অপারেটর। প্রি রিকুইজিট ভিডিওতেও আমি এগুলোর সম্বন্ধে ডিসকাস করেছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। তার মানে স্টার পি এর মধ্যে এখন কি থাকবে? মানে এটা বোঝাচ্ছে এই 20 ভ্যালুটাকে, এটা মানে যা 20 ভ্যালু মানেও তাই। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। না বুঝলে 2-3 বার দেখবে, বিকজ আমি জানি যে এটা কনফিউজিং চ্যাপ্টার বা টপিক, তাও আমি বলার চেষ্টা করলাম। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সোয়াপিং অফ টু ভেরিয়েবলস। আমার কাছে দুটো ভেরিয়েবল থাকবে, এই প্রোগ্রামটা আমরা লিখবো, ঠিক আছে? আমার কাছে দুটো ভেরিয়েবল থাকবে, সেই দুটো ভেরিয়েবলে কিছু ভ্যালু অ্যাসাইন করে দেবো আমি। সাপোজ ইন্টিজার এ ইকুয়াল টু 10, ইন্টিজার বি ইকুয়াল টু 20। বোঝা গেছে? ভালো করে বুঝবে প্রবলেমটা। সোয়াপিং অফ টু ভেরিয়েবল বলছে যে ইন্টিজার এ এর মধ্যে 10 রয়েছে, ইন্টিজার বি এর মধ্যে 2 রয়েছে শুরুতে। আউটপুট কি আসবে? আউটপুট হচ্ছে ইন্টিজার এর মধ্যে বি এর ভ্যালু চলে আসবে, মানে 20 হয়ে যাবে, আর ইন্টিজার বি এর মধ্যে এর ভ্যালু চলে আসবে, দ্যাট মিনস ইন্টিজার বি এর মধ্যে 10 চলে আসবে। নাও দ্য থিং ইজ হাউ টু সলভ দিস। এটাকে সলভ করার জন্য আমরা ইউজ করব পাস বাই রেফারেন্স। পাস বাই রেফারেন্স জিনিসটা কি? দেখো, যখন আমরা একটা ফাংশনের মধ্যে ভেরিয়েবলের অ্যাড্রেসকে পাস করাই, অ্যাকচুয়াল ভেরিয়েবলকে পাস করাই না। তোমরা যদি যা ফাংশন করে থাকো তোমরা জানবে যে একটা ফাংশন থাকে,
ফাংশনের ভিতরে কি থাকে, ফাংশনের ভিতরে আমরা আর্গুমেন্ট থাকে, রাইট? ফাংশনের ভিতরে আর্গুমেন্ট থাকে। এই আর্গুমেন্টগুলো কি করে, এই আর্গুমেন্টগুলো ভেরিয়েবলকে অ্যাকসেপ্ট করে, রাইট? তো আমরা কি করব, ফাংশনের মধ্যে এই যে ভেরিয়েবলগুলোর অ্যাকচুয়াল ভ্যালুকে পাঠাবো না। আমরা কি করব, ফাংশনের মধ্যে এই যে ভেরিয়েবলগুলোর অ্যাকচুয়াল ভ্যালুকে পাঠাবো না, এই ভেরিয়েবলগুলোর অ্যাড্রেসকে পাঠাবো কোথায়, ফাংশনে। আরে এইটাকেই আমরা বলি পাস বাই রেফারেন্স। তাও যদি আটকায়, ঠিক আছে, তাহলে বলবো যে তুমি একটু ফাংশনটা জানার চেষ্টা করো, ওকে? তাও আমি বলার চেষ্টা করলাম, বিকজ এগুলো সেকেন্ড সেমিস্টারের টপিক। তাও প্রবলেম হলে আমাকে গ্রুপেও ডিসকাস করতে পারো আমার সাথে, ওকে? টেলিগ্রাম গ্রুপ, তোমাদের যে ডিএসএ টেলিগ্রাম গ্রুপ, সেখানেও আমার সাথে ডিসকাস করতে পারো, নো প্রবলেম। তো আমরা কি করব দেখো, সবার আগে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তারপরে কি হবে, তারপরে int main, ঠিক আছে, ইন্টিজার a equal to 20, ইন্টিজার b equal to, ধরো এটাকে 10 করে দিলাম, ইন্টিজার a equal to 10, হোয়াট এভার, যা খুশি দিতে পারি, ইন্টিজার b equal to 20, ওকে? এইবারে swap বলে একটা ফাংশনকে আমি কি করলাম, কল করলাম, যেখানে আমরা a আর b এর অ্যাড্রেসকে পাঠাবো। আমরা এরকম a আর b কে পাঠাবো না, তাদের অ্যাড্রেসকে পাঠাবো। এটা মানে কি, অ্যাড্রেস অফ a, এটা মানে কি, অ্যান্ড মানে কি, অ্যাড্রেস অফ b, বোঝা গেছে? তাহলে এটাকে আমরা কি করলাম, এটা হচ্ছে ফাংশনের কল করলাম, ফাংশনের কল করলাম, বোঝা গেছে? এরপরে কি করব, প্রিন্ট করে দেবো, প্রিন্ট এফ %d, %d a, b, ঠিক আছে, বোঝা গেছে? এটাই আমি লিখলাম, ওকে? প্রিন্ট করে দিলাম সিম্পলি, ওকে? এটা গেল মেন ফাংশন। এবার আমরা এই যে স্ব্যাপ ফাংশনটা, এটাকে লিখব, ওকে? এই যে স্ব্যাপ ফাংশনটা, এটাকে আমরা লিখব কোথায়, মেন ফাংশনের বাইরে। তো এই যে ফাংশনটা, এর কাজ কি, শুধু সোয়াপিং করা, দুটো নাম্বার রয়েছে, দুটো ভেরিয়েবল রয়েছে, সেটার ভ্যালুগুলোকে সোয়াপ করে দেওয়া, সোয়াপ। তো এর রিটার্ন টাইপ কি হবে, ভয়েড, কারণ এ কোনো কিছু ভ্যালু রিটার্ন করছে না, কোনো কিছু ফাংশনটা আমাকে রেজাল্ট দিচ্ছে না, জাস্ট কি করছে, ভ্যালুগুলোর ইন্টারচেঞ্জ করছে। তাই ফাংশনের ডেটা টাইপ কি হবে, ভয়েড, ফাংশনের নাম কি হবে, সোয়াপ, যেই ফাংশনটাকে কল করছি সেই ফাংশনটার নাম কি ছিল, সোয়াপ, তাই আমি এই ফাংশনটার নাম কি দিলাম, সোয়াপ। তো ভয়েড কেন দিলাম, বিকজ কোনো কিছু রিটার্ন করছে না আমার এই সোয়াপ ফাংশন, জাস্ট ইন্টারচেঞ্জ করছে। সোয়াপ ফাংশনের মধ্যে আমি কি পাঠাচ্ছি, ভালো করে বুঝবে। সোয়াপ ফাংশনের মধ্যে আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, কার, ভেরিয়েবল এ, ভেরিয়েবল বি এর অ্যাড্রেস পাঠাচ্ছি। এখন এখানেও এমন কিছু থাকতে হবে, আমার ফাংশনের ডেফিনেশনেও এমন কিছু থাকতে হবে, যেটা কি হবে, যেটা হবে এই অ্যাড্রেসগুলোকে অ্যাকসেপ্ট করবে, তাই তো? আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, তাহলে এখানেও তো এমন থাকতে হবে না আমার আসল ফাংশনে, যে এই অ্যাড্রেসগুলোকে নেবে। তাহলে এবার আমরা জানি যে পয়েন্টার যে ভেরিয়েবল হয়, পয়েন্টার যে ভেরিয়েবল হয়, সে কি করে, সে অ্যাড্রেসকে স্টোর করে। তাহলে এখানে আমরা যে ভেরিয়েবল নেব আর্গুমেন্টে, সেগুলো কি হবে, সেগুলো হচ্ছে পয়েন্টার, ওকে? পয়েন্টারই হবে, এখানে আমরা পয়েন্টারকে ডাকবো, ইন্টিজার স্টার এক্স, ইন্টিজার স্টার ওয়াই নাম দিয়ে দিলাম। স্টার বলছি, বাট অ্যাকচুয়ালি এগুলোকে অ্যাস্টারিস্ক বলে, ওকে?
ক্লিয়ার? কেন এখানে পয়েন্টার নিলাম? বিকজ আমরা অ্যাড্রেস পাঠাচ্ছি। স্টার। এবারে এখানে আমরা কি লিখব? ফাংশনের অ্যাকচুয়াল ডেফিনেশনটা লিখব এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো দেখো আমার লজিক কি? আমার লজিক হচ্ছে, আমি লজিকটা আগে পরে বলছি, আগে লিখিয়ে দিই। ইন্টিজার টেম্প নিয়ে নিলাম, একটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে ইন্টিজার টেম্প। ওকে, এবারে কি করলাম? টেম্পের মধ্যে স্টার এক্সকে রাখলাম, স্টার এক্সের মধ্যে স্টার ওয়াইকে রাখলাম, স্টার ওয়াই এর মধ্যে টেম্পকে রাখলাম, ব্যাস কাজ হয়ে যাবে। এবার এই যে তিনটে জিনিস আমি এখানে লিখলাম, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমি ডিসকাস করব। তো চলো, আমাদের এই লেকচারটা সব রকম ফরম্যাটেই হচ্ছে। যাই হোক, আমি ভাবলাম এটা একটু পেন পেপারে বোঝানো যাক যে আমাদের কাছে যে সোয়াপ ফাংশনের ভিতরেই চারখানা স্টেটমেন্ট ছিল। একটা হচ্ছে ইন্টিজার টেম্প, টেম্প ইকুয়াল টু স্টার এক্স ইকুয়াল টু স্টার ওয়াই, আর স্টার ওয়াই ইকুয়াল টু টেম্প, রাইট? এখন মেন ফাংশনে আমাদের কি ছিল? যে এ একটা ভেরিয়েবল যার অ্যাড্রেস হচ্ছে 100, যার ভিতরে রয়েছে 10। বি একটা ভেরিয়েবল যার অ্যাড্রেস ধরে নিয়েছি আমরা 200, যার ভিতরে রয়েছে কত? 20। এক্স আর ওয়াই হচ্ছে কি? এক্স আর ওয়াই এর মধ্যে এক্স এর মধ্যে এর অ্যাড্রেস রয়েছে, তার মানে এক্স এর মধ্যে রয়েছে 100, আর ওয়াই এর মধ্যে কে রয়েছে? ওয়াই এর মধ্যে রয়েছে বি এর অ্যাড্রেস, দ্যাট ইজ 200। বুঝেই গেছো, এক্স আর ওয়াই হচ্ছে পয়েন্টার। ওয়াই? বিকজ এরা হচ্ছে অ্যাড্রেস স্টোর করছে। ক্লিয়ার? এখন আমি একটা ভেরিয়েবল টেম্পোরারি নিয়ে নিচ্ছি। আমি এই ভেরিয়েবলটাকে কি করলাম? এক্সট্রা নিলাম, রাইট? তো আমার যে অ্যালগোরিদম, যে সোয়াপ অ্যালগোরিদম, সেখানে আমি এই ভেরিয়েবলটাকে এক্সট্রা নিয়েছি। দেখো আমার ইনপুটে কি ছিল? যদি তোমরা ভয়েড সোয়াপ ফাংশনটাকে দেখো, ইনপুটে কি নিচ্ছিল? এ আর বি ভেরিয়েবলের অ্যাড্রেস। তার মানে ইনপুট হচ্ছে ওইগুলো, বাট অ্যাপার্ট ফ্রম ইনপুট আমি কি করছি? এটাকেও এক্সট্রা নিচ্ছি। তাহলে এই যে টেম্প যে ভেরিয়েবল, এটাকেই আমরা বলবো অক্সিলিয়ারি স্পেস। অক্সিলিয়ারি স্পেস। তাহলে অক্সিলিয়ারি স্পেস ব্যাপারটা কি? অক্সিলিয়ারি স্পেস হচ্ছে আমাদের অ্যালগোরিদমে এক্সট্রা যে স্পেসগুলো আমরা নিই অ্যাপার্ট ফ্রম ইনপুট স্পেস, ইনপুট স্পেস বাদ দিয়ে যে আমরা এক্সট্রা স্পেস নিই, সেটাই হচ্ছে আমাদের অক্সিলিয়ারি স্পেস। অ্যাকচুয়ালি এই অক্সিলিয়ারি স্পেস বোঝানোর জন্যই কিন্তু তোমাদের এই প্রোগ্রামটা আমার করানো। ওকে, আর একটা উদ্দেশ্য আছে, সেটা তোমরা যখন বাবল সর্ট পড়বে তখন জানতে পারবে। তো দুটো কারণেই আমার এই প্রোগ্রামটা করানো। ওকে, সো ভালো করে বুঝবে, যাদের মনে হচ্ছে কমপ্লেক্স বোঝার চেষ্টা করবে, স্কিপ করবে না। ওকে, সো যাই হোক, টেম্পোরারি যে ভেরিয়েবল তার মধ্যে আমি কি করছি? যে স্টার এক্সকে রাখছি। এখন আমি একটু আগেই বলেছিলাম যে স্টার এক্স বা এরকম ডি রেফারেন্স অপারেটর দিয়ে যখন আমরা পয়েন্টারকে লিখি, তার মানে কি? দেখো, স্টার এক্স মানে হচ্ছে যে এক্স যে অ্যাড্রেসটা স্টোর করছে, এক্স যে অ্যাড্রেসটা স্টোর করছে সেখানে যাও। এক্স কোন অ্যাড্রেস স্টোর করছে? এক্স স্টোর করছে হচ্ছে 100, এক্স স্টোর করছে 100। তাহলে 100-এ যাও, 100-এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেইটাকে আমার কাছে এনে দাও। তাহলে স্টার এক্স কথার মানে হচ্ছে যে এক্স যে অ্যাড্রেস স্টোর করছে, এক্স যে অ্যাড্রেস স্টোর করছে সেই অ্যাড্রেসে গিয়ে সেই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা রয়েছে সেটা এনে দাও। তাহলে স্টার এক্স এর এতটাই পাওয়ার, বোঝা গেছে? তাহলে স্টার এক্স এর মধ্যে এখন তাহলে কে রয়েছে? স্টার এক্স এর মধ্যে এখন রয়েছে আমার 10। তার মানে টেম্পের মধ্যে এখন কত রয়েছে? টেম্পের মধ্যে এখন রয়েছে আমার স্টার এক্স। আর স্টার এক্স মানে কত? স্টার এক্স মানে হচ্ছে আমার 10। ওকে,
নেক্সট লিখেছে যে স্টার এক্স ইকুয়াল টু স্টার ওয়াই, এটার মানে কি? এটার মানে দেখব, বলেছে স্টার এক্স ইকুয়াল টু স্টার ওয়াই। এটার মানে হচ্ছে এক্স যে অ্যাড্রেসে রয়েছে, যে অ্যাড্রেসটাকে মানে এক্সের মধ্যে যে অ্যাড্রেস রয়েছে, এক্সের মধ্যে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তার ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এক্সের ভিতরে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটার মধ্যে যে ভ্যালুটা রয়েছে মানে 10, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ওকে, কত দিয়ে চেঞ্জ করতে হবে? স্টার ওয়াই দিয়ে। স্টার ওয়াই মানে কি? স্টার ওয়াই মানে হচ্ছে ওয়াই যে পয়েন্টার, সেই পয়েন্টার যে অ্যাড্রেসটা স্টোর করছে সেই অ্যাড্রেসে যাওয়া, সেই অ্যাড্রেসে গিয়ে সেই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা রয়েছে সেইটা আমাকে এনে দাও। স্টার ওয়াই মানে হচ্ছে এটাই। স্টার ওয়াই মানে ওয়াই পয়েন্টারটা যেই অ্যাড্রেসটা স্টোর করছে সেই অ্যাড্রেসে গিয়ে সেই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা আমাকে এনে দাও। এটা মানে হচ্ছে স্টার ওয়াই। তার মানে যেটা হলো যে স্টার এক্স এর মধ্যে আমার কে রইল? স্টার এক্স এর মধ্যে আমার 20 এসে গেল। স্টার এক্স মানেই কিন্তু, ভালো করে দেখবে, স্টার এক্স মানেই কিন্তু এ। স্টার এক্স মানেই হচ্ছে আমার এই। কি করে বলছি? বিকজ স্টার এক্স মানে কি? স্টার এক্স মানে হচ্ছে যে এক্স যে অ্যাড্রেসটা স্টোর করছে সেই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা রয়েছে, তার মানে এই ভ্যালুটা 10 ভ্যালুটা কার মধ্যে রয়েছে? এর মধ্যেই তো রয়েছে। তাই স্টার এক্স মানে অ্যাকচুয়ালি আমার এ। তার মানে দেখো এর মধ্যে কে চলে এলো? 20 চলে এলো। তার মানে আমার কি হলো? এ যে ভেরিয়েবল তার মধ্যে 20 চলে এলো। স্টার ওয়াই ইকুয়াল টু টেম্প মানে কি? স্টার ওয়াই ইকুয়াল টু টেম্প মানে হচ্ছে ওয়াই, ওকে, ওয়াই পয়েন্টারটা, ওকে, ওয়াই পয়েন্টারটা যে অ্যাড্রেসকে স্টোর করছে সেই অ্যাড্রেসের যাও, সেই অ্যাড্রেসে গিয়ে সেই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা রয়েছে সেটাকে কি দিয়ে চেঞ্জ করো? টেম্প দিয়ে চেঞ্জ করো। টেম্পের মধ্যে কত রয়েছে? 10 রয়েছে। তার মানে আমি এইটাকে 10 করে দেবো। তাহলে দেখো আগে কত ছিল? এর ভ্যালু 10 ছিল, বি এর ভ্যালু 20 ছিল, এখন দেখো ইন্টারচেঞ্জ হয়ে গেল, এর ভ্যালু 20 হয়ে গেছে, বি এর ভ্যালু 10 হয়ে গেছে। বোঝা গেল? যদি তাও না বোঝা যায় পার্টিকুলার এই জায়গাটা, প্লিজ তোমরা কিন্তু ডাউট জিজ্ঞেস করো, বিকজ আগে গিয়ে আমরা সোয়াপিংয়ের হেল্প লাগবে। ওকে, সোয়াপিংয়ের হেল্প লাগবে যখন আমরা বাবল শর্ট করব বা অন্যান্য কিছু পড়বো। ওকে, সো তোমরা জানিও প্লিজ। আমরা ভিএস কোডের নতুন একটা উইন্ডো খুলে নিয়েছি। ওকে, যেখানে আমরা আমাদের প্রোগ্রাম লিখব, রান করব। তোমরাও খুলে নেবে। ভিএস কোড খোলার পরে তোমরা কি করবে? ফোল্ডার সিলেক্ট করবে যেখানে তোমরা তোমাদের প্রোগ্রামটাকে কি করবে? সেভ করবে। তো আমি ওপেন ফোল্ডার করে নিলাম। ওপেন ফোল্ডারে গিয়ে আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে গিয়ে আমি যে কোনো ফোল্ডার সিলেক্ট করতে পারি। আমি ধরো এই ফোল্ডারটা সিলেক্ট করলাম যে ডিএসএ ইন সি লেকচার, যেখানে আমি তোমাদের সব যা যা প্রোগ্রাম করাবো থ্রু আউট দ্য কোর্স, থ্রু আউট দ্য ডিএসএ কোর্স, এখানেই আমি সেভ করব। তো আমি এটা এই নামে দিয়েছি। তোমরা তোমাদের যে কোনো নামে ফোল্ডার খুলে সেটাকে সিলেক্ট করে নিতে পারো। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো এই অপশানে আসবে। দেখো এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে আসবে। ওকে, আসার পরে ফাইল অপশানে ক্লিক করবে, মানে এক্সপ্লোরার অপশানে ক্লিক করবে। করার পরে তোমরা এই যে নিউ ফাইলে ক্লিক করবে। নিউ ফাইলে ক্লিক করে তোমরা তোমাদের ফাইলের মানে প্রোগ্রামের নাম দেবে। প্রোগ্রামের নাম সাপোজ আমি দিলাম সোয়াপ ডট
সি। আচ্ছা, ডট সিটা কি? ডট সিটা হচ্ছে এক্সটেনশন। ভালো করে দেখো, যদি আমি ডট সি প্লাস প্লাস করে দিই, এখানে লোগো দেখাচ্ছে সি প্লাস প্লাস, মানে আমার যে প্রোগ্রাম সেটার ফাইল কি? সেটার ফাইল হচ্ছে সি প্লাস প্লাস ফাইল। আমি যদি জাভা লিখে দিই, তাহলে দেখো যে দেখাচ্ছে, দ্যাট মিন্স ওটা হচ্ছে জাভার প্রোগ্রাম হয়ে গেল। তার মানে ডট দিয়ে যেটা আমরা লিখি, দেখো শুধু যদি আমি এরকম সেভ করতে চাই, দেখো নট ভ্যালিড দেখাচ্ছে নাম। ওয়াই? বিকজ আমার যে কোড এডিটার সে বুঝতে পারছে না যে এই ফাইলটা কি টাইপ অফ ফাইল। এটা কি কোনো সি ফাইল, না সি প্লাস প্লাস, না পাইথন, কিছুই বুঝতে পারছে না, রাইট? তো আমি যদি সি দিই, দেখো তাহলে কোনো এরর দেখাচ্ছে না। তো ডটের পরে যেটা আমরা লিখি সেটা হচ্ছে এক্সটেনশন। ওকে, এক্সটেনশন মিন্স টাইপ অফ ফাইল বোঝাচ্ছে। ওকে, সো এখানে আমরা আমাদের কোডটাকে লিখব। সো যেমন করি আমরা হ্যাশট্যাগ ইনক্লুড, আশা করি এটা জানো, stdio.h। ওকে, নেক্সট আগে আমরা মেন ফাংশনটা লিখব। মেন ফাংশনে আমরা কি করব, যে ইউজারের থেকেও ইনপুট নিতে পারতাম, সাপোজ তাড়াহুড়োর জন্য আমি নিজে থেকেই নিয়ে নিচ্ছি একটা দুটো ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্টিজার এ যার মধ্যে 10 রয়েছে, আর ইন্টিজার বি যার মধ্যে 20 রয়েছে। এবার আমি একটা ফাংশনকে কল করছি যার নাম হচ্ছে স্ব্যাপ, যার কাজ কি এ আর বি এর যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে ইন্টারচেঞ্জ করে দেওয়া, স্ব্যাপ করে দেওয়া। আর স্ব্যাপ ফাংশনের মধ্যে আমরা পাঠাবো হচ্ছে এ এর অ্যাড্রেসকে আর বি এর অ্যাড্রেসকে, দ্যাট মিন্স পাস বাই রেফারেন্স করছি। তারপরে আদৌ ইন্টারচেঞ্জ হয়েছে কি না, মানে এ এর ভ্যালু আর বি এর ভ্যালু আদৌ ইন্টারচেঞ্জ হয়েছে কি না, স্ব্যাপ হয়েছে কি না, সেটা চেক করার জন্য আমরা কী করব, প্রিন্ট করব এ আর বি এর ভ্যালুকে। দ্য ভ্যালু অফ এ ইজ %d, a printf the value of b is %d। এখানে আমরা কমা দিয়ে b করে দেব। ওকে, এটা গেল মেন ফাংশন। এবারে অ্যাকচুয়াল আমাদের স্ব্যাপ ফাংশনটা আমরা লিখব। ভয়েড লিখছি বিকজ আওয়ার স্ব্যাপ ফাংশন উইল রিটার্ন নাথিং, জাস্ট উইল ইন্টারচেঞ্জ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এর মধ্যে আমরা পয়েন্টার নিয়ে নেব যারা কি করবে, অ্যাকসেপ্ট করবে আমাদের এই এ আর বি এর অ্যাড্রেসকে। এক্স যে পয়েন্টার সে কি করবে, আমি এখানে পাশে লিখে দিচ্ছি কমেন্টে, এক্স পয়েন্টার will accept the address of A and B pointer will accept the address of B and Y pointer will accept the address of B. ওকে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা ফাংশনের ডেফিনেশনটা লিখব। ফাংশনের ডেফিনেশনে কী হবে, আচ্ছা এটাকে করে দিই মিনিট। হ্যাঁ, ফাংশনের ডেফিনেশনে আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে নেব। এটা কি, এটা হচ্ছে আমার অক্সিলিয়ারি স্পেস, যার জন্য এত কিছু বোঝানো অক্সিলিয়ারি স্পেস। এবার টেম্পোরারির মধ্যে কি থাকবে, যেটা বোঝালাম স্টার এক্সের মধ্যে কি থাকবে স্টার ওয়াই, আর স্টার ওয়াই এর মধ্যে কি থাকবে টেম্প থাকবে। তো এটা যদি আমরা করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে, কমপ্লিট। দাঁড়াও এটাকে আমি করে দিই। এবার যদি আমি রান করি আমাদের ফাইলটাকে বা কোডটাকে, দেখাবে দেখো দ্য ভ্যালু অফ এ ইজ 20, দ্য ভ্যালু অফ বি ইজ 10। ঠিক আছে, কেন? বিকজ আমাদের এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু 10 ছিল, বি এর ভ্যালু 20 ছিল। এখন দেখো এর ভ্যালু 20 হয়ে গেছে, বি এর ভ্যালু 10 হয়ে গেছে, মানে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। সো আমার প্রোগ্রাম রান করলো, বোঝা গেছে? ঠিক আছে, ওকে চলো এবার আমরা এডিটি বুঝে আমাদের লেকচারটা শেষ করে দেবো। ওকে, ইউ আর অ্যাট লাস্ট টপিক। ওকে, তো
তো এই টপিকটার পরে তোমাদের এই লেকচারটা শেষ হয়ে যাবে। ওকে, সো এডিটি কি? এডিটির ফুল ফর্ম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। অ্যাবস্ট্রাক্ট কথার মানে কি? অ্যাবস্ট্রাক্ট কথার মানে হচ্ছে যে হাইডিং ইনফরমেশন, আননেসেসারি ইনফরমেশন। আচ্ছা, এডিটি পড়ার আগে আমি তোমাদের বলে দিই, ধরো তুমি বাইক চালাচ্ছ, বাইক চালানোর জন্য তোমাকে কি এইটা জানতে হয় যে বাইকের ভিতরের মেকানিজম কি? জানতে হয় না, রাইট? তুমি এমনি বাইক চালানো জানলেই হলো, যে বাইকের কি করে কি হয়, কিভাবে চালাতে হয়, কিভাবে ব্যালেন্স করতে হয়, এগুলো জানলেই হলো, রাইট? সিমিলারলি যখন আমরা ফোন চালাই, তখন ফোন যখন চালাই এটা আমাদের জানতে হয় না যে ফোনের ভিতরে সব কিছু কী করে কাজ করছে, কী করে ইউআই ডিজাইন হয়েছে, এগুলো আমরা, বা ইন্টারফেসটা কী করে ডিজাইন হয়েছে, এগুলো আমরা জানি না। তো এডিটি মানেও সেটা। এডিটি মানে হচ্ছে ইজ আ লজিক্যাল অর ম্যাথামেটিক্যাল মডেল অফ আ ডেটা স্ট্রাকচার দ্যাট ডিফাইন্স হোয়াট ডেটা ইজ স্টোরড। এডিটি হচ্ছে, আমরা যখন স্ট্যাক কিউ এগুলো পড়বো আরও বেটার বুঝতে পারবো, কারণ ওগুলো হচ্ছে এডিটিরই টাইপ। তো এডিটি হচ্ছে বলে যে কি ডেটা স্টোর রয়েছে, সেই ডেটাগুলোর উপর আমরা কি কি অপারেশন পারফর্ম করতে পারি, কিন্তু এইটা বলে না যে কিভাবে অপারেশনগুলো পারফর্ম হচ্ছে। ওকে, আমরা যখন স্ট্যাক পড়বো, কিউ পড়বো, জিনিসটা আরও ভালো বুঝতে পারবো। জাস্ট আজকের এই লেকচারে আমি বলে দিই যে এডিটি হচ্ছে, এটা বলে যে আমার ডেটা রয়েছে, সেই ডেটার উপর আমার কিছু স্পেসিফিক অপারেশন রয়েছে, সেই অপারেশনগুলো কীভাবে হচ্ছে সেটা আমি জানি না, বাট সেই অপারেশনগুলো করা যায়, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। ওকে, আমরা ডিটেলে স্ট্যাক যখন পড়বো তখন আর একবার এডিটি দিয়েই আমি স্টার্ট করব। ওকে, তাহলে আরও বেটার ওয়েতে বোঝা যাবে। তো আজকের এই লেকচারটা এই অবধি থাকলো, ঠিক আছে? যদি এডিটি না বুঝে থাকো, আমি যখন স্ট্যাক পড়াবো তখন আরও ডিটেলে বোঝাবো। ওকে, সো ডোন্ট ওয়ারি, তাহলে বেটার সুবিধা হবে, ওকে, তোমার বুঝতে। তো আজকের লেকচারটা এই অবধি থাকলো। এর পরের যে লেকচার আসতে চলেছে সেটা সায়নের তরফ থেকে আসতে চলেছে, ঠিক আছে? ও কী করাবে? অ্যারে করাবে। ওকে, সো অ্যারে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা ওর থেকে ভালো করে বুঝবে, ও ভালো করে বোঝাবেও। সো আর এই লেকচারের পরে যে নোটস প্রোভাইড করা হবে সেই নোটসগুলো তোমরা ফলো করবে। ওকে, নোটসগুলো খুব ভালো করে বানানো হচ্ছে যারা বানাচ্ছে। তো আজকের লেকচার এই অবধি, টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার সর্টিং, তারপরে সার্চিং। হ্যাঁ, সর্টিংয়ের সময় আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ওকে, তব তক কে লিয়ে বাই।